নাও, কয়েকদিনের আদর পুষিয়ে দিলাম। তুমি তো আমাকে বাপের বাড়ি পাঠানোর জন্য জল্পনা শুরু করেছিলে, তা পূর্ণ হলো। হ্যাঁ, সব দোষ তো আমার। চাকরি নিয়ে পাটা ভেঙে বসে আছি। কাননের অভিমানী সুর। শশী তার গালে চুমু দিয়ে বলল, ও লেলে বাবুটা, হয়েছে, আর গাল ফোলাতে হবে না। শীঘ্রই আসছি, বুঝলে প্রতিমশাই। ঠিক মতো ঔষধপত্র খাবে, পাগলামো করবে না। হুম। কানন জবাব দিল না, শান্ত চোখে তাকিয়ে থাকে। তার চাহনিতে জুড়ে আছে মাদকতা। শশী আসক্ত হয় মাদকতায়। পাগল লোকটা যে ভালোবাসার আফিম। একবার জুড়িয়ে গেলে বের হওয়া অসম্ভব কিছু, হয়তোবা তার আসক্তি লজ্জায় মরে যায় শেষ সাহেবের বুলিতে। শশীবাবু ওই অল্পতে পোষাবে না। নাদিনী কতদিনের বিরহে পূর্বে। এই অল্পক্ষণে এই অল্পক্ষণে শিখতে ভালোবাসা চাদরে মরিয়ে নাও। তৃষ্ণার্ত আমিটাকে একটু শান্ত করো। পরদিন তাজমহলের তৃতীয় তলা কেমন অন্তঃশ্বাস শূন্য হয়ে আছে। নেই সেই গত 2 মাসের প্রফুল্ল চন্দ্রভাব। মুর্তাজালি চা ও নিউজ পেপারের মেলা বন্ধনে অলস বসে আছে। কানন এখনো ঘুম থেকে ওঠেনি। কণিকা বেগম রান্নাঘরে ব্যস্ত। কুঞ্জকে শশী বগল দাবা করে নিয়ে গেছে। মুর্তাজালি চা শেষ করে খবরের কাগজের হেডলাইন দেখে নেয়। ইন্টারেস্টিং কিছুই নজরে আসে না। কাগজ রেখে তিনি রান্নাঘরের দিকে অগ্রসর হন। কণিকা বেগমের পাশে দাঁড়িয়ে কিভাবে আলাপ শুরু করবেন সেটা ভাবেন, কিন্তু শত ভেবেও জড়তা কাটিয়ে নিতে পারেন না। কণিকা বেগমের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয়ে আসে মুর্তাজ আলীর আগমনে। তবে তিনি স্বাভাবিকভাবে সিঙ্কে এঁটো বাসনকোসন হাঁড়ি পাতিল পরিষ্কার করেন। মুর্তাজ আলী গলা খাকারি দিয়ে ভীম লিকুইডে মাজা বাসনকোসন ট্যাপ ছেড়ে ধুতে ধুতে বলেন, বাড়িটা কেমন চুপচাপ, বাদরটাও নেই। শশীবউ চলে গেল। না, কোনো জবাব আসে না। মুর্তাজ আলী আর চোখে স্ত্রীর বিরক্তে ঠাসা বদনখানি দেখে আবারও বলে, আজ কার্যালয়ে যেতে হবে না, চলো কোথাও থেকে ঘুরে আসি। টিএসসিতে যাবে নাকি রমনা? আচ্ছা চলো, নিকুঞ্জ লেকের ওই রাস্তায় দুজন হাত ধরে হাঁটবো। তোমার খুব পছন্দ না ওই জায়গাটা? সেই পুরনো দিনে ফিরে যায়, চলো। ফুচকে খাওয়াবো, সাথে ঝালমুড়ি, ছোলা, ভেলপুরি। তোমার পছন্দের নাগা চিকেন উইংসও খাওয়াবো পেট পুরে। মুর্তাজ আলী একাই অনেক কথা বলেন। কণিকা বেগম চুপচাপ বাসন মেজে খাবার গরম করে নেয়। এখন আর রান্না করতে হবে না। কালকে অনেক খাবার বেঁচে গিয়েছিল, তিনি ফ্রিজে রেখেছেন। একে একে সেগুলো বের করে গরম করতে থাকে। মুর্তাজ আলী একা কথা বলতে বলতে বিরক্ত হন, রেগেও যায় ক্ষীণ। আমি কথা বলছি, কানে যাচ্ছে না? 2 দিন হলো কি ভং শুরু করে দিয়েছ? কনক, কি বলছি আমি? মুর্তাজ আলী খানিক উঁচু গলায় বলে। কণিকা বেগম অতি স্বাভাবিকভাবেই বললেন, শুনতে পাচ্ছি, চিল্লাবেন না, কান আছে আমার। তাহলে জবাব দিচ্ছ না কেন? ইচ্ছে হয়নি তাই। মুর্তাজ আলী ভারী অপ্রসন্ন হয়, চিমটে পড়া রাগ হয়। সেই এককালে এই মহিলাকে বলেছিল, কনক তুমি দুর্বল নও, নিজেকে শক্ত করো। মহিলা নিজেকে এমন শক্ত বানিয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়েও ভাঙা যায় না। তিনি দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করে বলে, অনেক সহ্য করেছি, সমস্যাটা কি তোমার? হ্যাঁ, কণিকা বেগম শান্ত চোখে চায়। মুর্তাজ আলী সব রাগ হাওয়া হয়ে গেল কি? কণিকা বেগম শান্তি সুরে জবাব দিল, আমি কণিকা পুরোটাই সমস্যায় ঘেরা, আমি তো পাষণ্ড। মুর্তাজ আলীর নিজের উপরই রাগ হয়। মনে হয় নিজ কপাল চাপড়ে আহাজারি করতে কোন কুলক্ষণে রূপবতী দেখে গোলে আইসক্রিম হয়ে গেলি। তিনি করুণ গলায় বলে, কনক, অনেক হয়েছে, এবার রাগ অভিমান যা থাকে ঝেড়ে ফেলো তো। কণিকা বেগম আবারও নীরব হয়ে যায়। মুর্তাজ আলী বেশ সময় ধরে জবাবের আশায় দাঁড়িয়ে থাকে, কিন্তু কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি পায় না। তাই মেজাজ হারিয়ে গলা চড়িয়ে বলে, তোমার সবেতে বাড়াবাড়ি কনক, কি হয়েছেটা কি? সত্যিটা বলতে পারবো না, না? বাচ্চা দুইটার ব্যাপারে তোমাকে সবসময় উদাসীন দেখি। আর মেয়েরা নেই, তারাও শাসন করে, আবার আহ্লাদও করে, কিন্তু তোমার তো ভালোবাসা প্রকাশ করার কুণ্ঠাবোধ। সবসময় ধমকাধমকির ওপরেই আছো। আসলে কানুন কেনা, তোমার কাউন্সেলিং দরকার। চুলায় বসানো কড়ার মাংসে খুন্তি চালিত কণিকা বেগমের হাত একটু কাঁপল কি? তবে সে নিজেকে স্বাভাবিক রাখে, টু শব্দটি করে না। কণিকা বেগম ঠাস ঠাস করে কথাগুলোর জবাব দিল। মুর্তাজ আলী অপমান বোধ করতো না, যতটা তার নিশ্চুপতায় অপমানিত হলো। আর পুরুষ মানুষ অপমান হলে ভালোবাসার চোখেও দেখে না। মুর্তাজ আলী হাতে প্রেসার কুকার ছিল, সে সেটা আছড়ে ফেলে বলে, আমাকে মানুষ লাগে না? কখন থেকে বক বক করেই যাচ্ছি। কণিকা বেগম চোখ মুখ শক্ত করে তাকালে থেমে যান তিনি। ফ্লোরে গড়াগড়ি খাওয়া প্রেসার কুকার দেখে কণিকার দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, হাত ফসকে পড়ে গেল। কণিকা বেগম এগিয়ে এসে একে একে বাসনকোসন ফেলে দেয়, খুবই শান্তভাবে, যেন প্লেট ডিশ ফেলছে না, কোনো কাজ করছেন। আরেকটা কড়ির প্লেট হাতে নিলে মুর্তাজ আলী ধরে ফেলেন। কনক, 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 আচ্ছা সরি, দেখি, রাগ করে না লক্ষ্মী সোনা, বললাম তো হাত ফসকে পড়ে গেছে। কণিকা বেগম প্লেট রেখে হনহন করে রান্নাঘর থেকে বেরিয়ে যায়। মুর্তাজ আলীর ইচ্ছে করে প্লেটটাই নিজের মাথায় ভাঙতে।
এত চলতি ফিরতি সাইক্লোন। তিনি প্লেট রেখে কণিকা বেগমের পিছু ছোটেন, তবে ছেলের ডাকে তার ঘরে যায়। কানন বিছানায় শুয়ে আছে, জ্বরটা শরীর কাবু করেছে। বাবাকে দেখে চিন্তিত সুরে আওড়ায়, হাত থেকে প্লেট ফসকে পড়ে গেল। তোর জ্বর আবার এলো বুঝি? শশীবউ চলে যেতেই জ্বর বাঁধিয়ে ফেললি গাধা। আগে এলে তো এই বাহানায় মেয়েটাকে আটকে রাখা যেত। বলেই তিনি ছেলের কপালে হাত দিয়ে তাপমাত্রা পরখ করে। থার্মোমিটার মুখে পুড়ে দিয়ে তিনি ব্যস্ত পায়ে বেরিয়ে যান। কানন অবুজ চোখে বাবার প্রস্থান দেখে। মুর্তাজালি নিজ রুমে গিয়ে দেখেন তার সাইক্লোন ব্যালকনিতে মেলে দেওয়া আধভেজা কাপড় চোপড় তুলছে। নিশ্চয়ই ছাদে মেলতে যাবে। তিনি ব্যালকনিতে গিয়ে গমগমে সুরে বলে, কনক, তুমি সবসময় এমনটা করো। আমার কথার গুরুত্বই দাও না। সবসময় নিজের জেদ অভিমান আগে। আসলেই মেজাত গুলোই এমন, নিজের দোষ স্বীকারই করবে না। কণিকা বেগম কটমট করে চাইলে ভদ্রলোক মুচকি হেসে দুই হাত তুলে বলে, সত্যি তেতই হয়। সে যাক, মা কেঁদে কেটে নালিশ দিল আজ সকালে। তুমি নাকি তাকে কি সব বলেছ। আমি মাকেও চিনি, তিনিও হয়তো বা কম শুনেননি। তবে আমি কি বলি, তিনি বয়স্ক মানুষ। যদি কথা শুনিয়েও থাকে, তুমি চুপ থাকো প্লিজ। আগে বুঝতে পেরেছি, আর বলতে হবে না, থাকলাম চুপ। কণিকা বেগমের স্পষ্ট উত্তর। মুর্তাজালি অসহায় বোধ করেন। স্ত্রীর হাত ধরে বলে, বুঝতে পারছি তোমার মেজাজে 14টা বেজে গেছে। সোনা ময়না, চলো কোথাও থেকে ঘুরে আসি। তুমি বলো কোথায় যাবে? কণিকা বেগম হাসের এই যাত্রায় খুবই সাধারণ সেই হাসি। 7-8 বছর হবে গ্রামে যাওয়ার কথা বলেছি। এই ছুতো ওই বাহানা, ছুটি পেলে নিয়ে যাব। অথচ ছুটি এলে কক্সবাজার, সিলেট, এমনকি বিদেশ ভ্রমণও হলো, গ্রামে যাওয়া হলো না। ডোবা থেকে তুলে এনেছেন, সঙ্গে রাখছেন, অথচ ডোবার দর্শন করতে ঘৃণা লাগে। বলেই তিনি ছাদের উদ্দেশ্যে চলে যান। 7-8 বছর হলো বাপের ভিটায় পা পড়েনি। যাওয়ার জন্য ছটফট করে সে। ছোট আদরের ভাই দুটোকে দেখার শখ জাগে, কিন্তু বলেও লাভ হয়নি এত বছর। শুধু না যার বাহানা, একাও যেতে দেবে না। কারণও বাবার সঙ্গী। ওই দরিদ্র ঘরে যেতে তাদের মন টানে না হয়তো। কাল শশীর বাপের বাড়ি যাওয়ায় তার মনটা কেঁদে কেঁদে উঠেছিল। আমি তোমাকে ভালোবাসি শশী, অথচ তুমি অন্য কারো ঘরনি। তোমার বাবার কাছে তোমাকে চেয়েছিলাম, তিনি সম্মানের সাথে নাকচ করে রিজন না বললেও জানি বেকারত্ব নামক তকমা দেয়াল হয়েছে। তবে আমি কিন্তু জানিয়েছিলাম বাবার ব্যবসার হাল ধরব না, তার তো সরকারি চাকরিওয়ালা জামাই চাই, অথচ ঘুরে ফিরে বেকার ছেলের হাতেই তুলে দিলেন তোমাকে। এটা তো আমার সাথে অন্যায় হলো, তাই না? এক আকাশ সমান ভালোবেসেও তোমাকে পেলাম না শশী, অথচ শের কতটা সহজেই পেয়ে গেল। তামিম ভাই, আপনি আমি সবাই জানি বাঁধন ওই উপরওয়ালাই বেঁধে দেন। আমার, আপনার কিংবা আপুর কোনো হাত নেই। বাস্তব মেনে নিন, নিজেকে সামনে সামনে এগিয়ে যান। আমার থেকেও ভালো একজন জীবনসঙ্গী হবে হয়তো, যে আপনাকে অনেক ভালোবাসবে। শশীর কথায় শব্দ করে হেসে ওঠে তামিম। হাহা করে হাসলেও তার অক্ষি কোটরে জল চিকচিক করছে। শশী লক্ষ্য করে সেটা। খানিকটা খারাপও লাগে। তামিম হাসি থামিয়ে বলে, কত সুন্দর মূল্যহীন সান্ত্বনা, তাই না শশী? সে যাক, শের অ্যাক্সিডেন্ট করেছে শুনলাম। কেমন আছে? বিশ্বাস করো, ওকে দেখলে আমার রাগ হয়। আগেও হতো, এখনো হয়। শশীর কপাল কুঞ্চিত হয়। তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলে, আলহামদুলিল্লাহ ভালোই আছে, বেড রেস্টে আছে। আর তাকে দেখে রাগ হওয়ার কারণ? তার অতিরিক্ত ভালো মানুষ হওয়া, আর দ্বিতীয় কারণ তুমি। সে যাকগে, এসব অহেতুক রাগ মনে পুষে রাখার মানেই হয় না। দোয়া করি ভালো থেকো, সুখেই থেকো। বদদোয়া দিবে না। আর ধন্যবাদ আমার অনুরোধ রাখার জন্য। তামিম মুচকি হেসে বলে, দৃষ্টি তার শশীতেই নিবদ্ধ। সেই চিরচেনা কালো বোরখা হিজাবে মুড়ে শুধু চোখ জোড়া দেখা যায়। কিশোরী চঞ্চলা শশীকে কত লুকিয়ে চুরিয়ে দেখত। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে সোমার সাথে হেলতে দুলতে স্কুলে যেত। তারপর হুট করে যেন বড় হয়ে গেল। তারপর সামনাসামনি কখনোই মায়াবী মুখটা দেখেনি। যতবার দেখেছে বরকি হিজাবে আবৃত। তবে সোমার ফোনে দেখেছিল লুকিয়ে চুরিয়ে একটা ছবি। দেখাটা বোধ করি খুব অন্যায় হয়েছে। শশীর দৃষ্টি স্থির নয়, সে আশেপাশে তাকায়। সোমা বাচ্চা দুটোকে নিয়ে কোথায় গেল? আসছে না কেন এখনো? কুঞ্জ যদি দেখে ফেলে? দেবর যে পেটে কথাই রাখতে জানে না। যদি ভাইকে উল্টোপাল্টা কিছু বলে দেয়? সে মোটেই আসতে চায়নি তামিম নামক লোকটার সাথে দেখা করতে। সোমা এত করে অনুরোধ করলো, পা পর্যন্ত ধরতে নিল, তাই আসতে বাধ্য হলো এক প্রকার। তামিম ভাই, আপনি এখন যান প্লিজ। এভাবে কথা বলা আমার মোটেই ভালো লাগে না, ঠিক লাগেনি। আমি আসতাম না, সময় এক প্রকার ব্ল্যাকমেল করে এনেছে।
তামিম মলিন চোখে চায় শশীর দিকে। কতটা নিষ্ঠুরতম মুহূর্ত। সে যাকে ভালোবাসে প্রাণ উজাড় করে, সে অন্য কারো, হয়তোবা শেষবারের মতোই দেখা করতে আসা। খুব ক্ষতি হতো সব মুখে দণ্ডায়মান মানবীটি যদি তার হতো। সে কি মেয়েটাকে তার মতো করে ভালোবাসতে পারে? কখনো না। তামিম পকেট থেকে একজোড়া নুপুর বের করে শশীর দিকে বাড়িয়ে বলে, ধরে নাও এটাই শেষ অনুরোধ। প্লিজ শশী, টেক ইট। তোমার জন্য গড়েছিলাম, অন্য কাউকে দিতে পারবো না, তাই তোমাকেই নিতে হবে। মানা করলে আমি শুনবো না। ইটস মাই লাস্ট হাম্বল রিকোয়েস্ট। সরি ভাইয়া, আমি এটা নিতে পারবো না। সে আপনি যতই অনুরোধ করুন, আমি নেব না মানে নেব না। বলেই শশী উল্টো পথ ধরে। তামিম বড় বড় পা ফেলে আবারও শশীর সম্মুখে দাঁড়িয়ে বলে, তোমার কাছে না রাখলে তুমি শুধু গ্রহণ করো, তারপর ফেলে দিও ডাস্টবিনে। শশী নেয় না নুপুর জোড়া, শক্ত গলায় বলে, আপনি আমায় ডিস্টার্ব করছেন ভাইয়া। আমি এটা আশা করিনি, আমার পিছু আসবেন না। বলে শশী পাশ কাটিয়ে চলে যাবে। সম্মুখে কুঞ্জকে দেখে অবাক হয়। বাচ্চাটা ছুটে এসেছে, হাতের আইসক্রিম গলে গলে পড়ছে, সেদিকে ধ্যান নেই। সরাসরি তামিমের সম্মুখে দাঁড়িয়ে রাগি রাগি সুরে বলে, শশীবউকে টিজিং করিস তুমি? তোমার কত সাহস! বাইকে বললে তোমার নাক ফাটিয়ে দেবে। পচা ছেলে, বাজে ছেলে। শশীর হাসি পায় একটু। এসেছে প্রোটেক্টিভ দেবরজি। 1.5 ফুট ছেলের সাহস কি! সে কুঞ্জকে 2 হাতে বগলদবা করে শূন্যে তুলে হাঁটা দেয়। কুঞ্জ চিল্লিয়ে চিল্লিয়ে বকছে তামিমকে, যেন এক্ষুনি খুনটা সেরে ফেলবে। তন্মধ্যে সোমা ফুয়াদকে নিয়ে হাজির। হাঁপাতে হাঁপাতে বলে, এই ছেলেটা এত বিচ্ছু, কি বলবো শশী, একদণ্ড স্থির থাকবে না। তোদের কথা হলো? শশী ভয়ঙ্কর চোখে চায় তার দিকে। কুঞ্জ চিল্লাচিল্লি বাদ দিয়ে সোমার দিকে তাকায়। সোমা জিভে কামড় দিয়ে বোকা বোকা হাসে। শশী দাঁতে দাঁত ঘষে সোমার উদ্দেশ্যে বলে, ফকিনি, যা চোখের সামনে থেকে। 7 দিন তোর চাঁদ মুখখানি যেন না দেখি আমি। ছোটু, চল। বলেই এক হাতে ভাইয়ের হাত ধরে অপর হাতে কুঞ্জকে নিয়ে পা বাড়ায়। একটা রিক্সা ডেকে তাদের তুলে নিজেও সওয়ার হয়। বাড়ি পৌঁছে শশী স্বস্তির শ্বাস ছাড়ল। ভয়ে বুকটা তার এখনো কাঁপছে। তোর বান্ধবীটা এলো না, সাথে নিয়ে আসতি। শশী হিজাব খুলে সোফায় ফুপুর পাশে বসে বলে, বললাম এলো না। শশী সোফা ছেড়ে বোরখা চেঞ্জ করে এসে আবারও সোফায় বসে। কুঞ্জ ছুটে এসে শশীর কোলে বসে ফিসফিসিয়ে বলে, তোমার দাদুন পসা, বুঝলে শশীবউ? সে আমার দিকে কেমন করে তাকায়, আবার মিষ্টি মিষ্টি হাসে। তাকে বলে দিও আমার গার্লফ্রেন্ড আছে। শশী তার গালটা চেপে একটা চুমু দেয়। এত পাকা পাকা কথা পুচকুটার। কুঞ্জ শশী বউয়ের চুমুতে একটু লজ্জা পায়। সে বাড়ি ফিরে ভাইকে বলবে শশী বউ তাকে অনেকগুলো চুমু দিয়েছে। তখন ভাই শুনবে আর জ্বলবে, বেলুনের মতো পটাশ করে ফেটে যাবে। সোফার সম্মুখে বসা শশীর দাদি বলেন, শশীকলা, তোর দেওরটা কত শান্ত আর ভদ্র। তোর ভাইয়ের মতো বদের হাড্ডি নয়। ফুয়াদ ওর থেকে কিছু শিখিস। ফুয়াদের মুখখানা চুপসে যায়। সে রাগ দেখিয়ে চলে যায় ড্রয়িং রুম ছেড়ে। শশী ডাকলেও শোনে না। শশীর একটু রাগ হয়। তার ভাইটা ভদ্র ও পড়াকু ছেলে, খুব একটা দুষ্টুমি করে না। সে দাদির উদ্দেশ্যে বলে, দাদি, ফুয়াদ যথেষ্ট ভদ্র ছেলে, দুষ্টুমি করেনি। শশীর দাদি নাতনির দিকে তাকায়, ভেঙচি কেটে বলে, হ্যাঁ, খুব ভদ্র। তোরা 2 ভাই বোনই একেবারে খাঁটি সোনা। মোটেও প্রশংসা নয়, এ যেন ভৎসনার সুর। শশী বিরক্ত সহকারে তাকায় তার দিকে। বৃদ্ধার চেয়েও কয়েক ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে মুখ বিকৃত করে ভেঙচি কাটলো। কুঞ্জ মজা পায়। শশীকে অনুকরণ করে সেও বৃদ্ধাকে মুখ ভেঙায়। প্রত্যুত্তরে বৃদ্ধা একখানা ভেঙচি কাটলে কুঞ্জ ছুটে পালায় ফুয়াদের পিছনে। শশীর ফুপু শশীকে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে, তোর শ্বশুরবাড়ির লোকজন কেমন? তোর শাশুড়ি খুবই মুডি, তাই না? সেই বিয়ের সময় দেখেছিলাম। বাবা, কি ভাব তার! অহংকারে পা মাটিতেই পড়ে না। তবে শ্বশুরটা মনে হয় নরম স্বভার, সাথে রসিক। ফুপি, আমার শ্বশুরমশাই শাশুমাকে চোখে হারায়, তাই লাইন মেরে লাভ নেই, বুঝলা? শশীর গলায় দুষ্টুমির সুর। ফুপি হাসনা বানু ভাতিজির দুষ্টুমিতে হেসে বলে, পাকনামে, তোর বুড়ো শ্বশুরকে কে লাইন মারলো? না, তাই বললাম। শাশুড়ি আম্মা শান্ত গোছের ফুপি, খুবই ভালো মনের। আমাকে অনেক ভালোবাসে। দরজাল নয় যে ছেলে বউকে চক্ষুশূল ভাববে। আর চোখে দাদির দিকে তাকিয়ে বলে শশী। বৃদ্ধা বুঝতে পেরে কটাক্ষ করে বলে, প্রথম প্রথম তাই তোলা তোলা হাবভাব। কয়েক মাস যাক, জমিনে গড়াগড়ি খাবি। আর কি এমন ভালোবাসলো, যত্ন করলো যে শুকাইয়া কাঠ হয়ে গেছোস? এটা তো জামাইয়ের শোকে একটু শুকাইলাম। জামাইটা পা ভেঙে ঘরে বসে, দুঃখ দাদি দুঃখ, তোমার স্বামী নাই, তুমি বুঝবা কেমনে? বলেই শশীর কান্নার ভঙ্গিমা করে। বৃদ্ধা ভাঁজকৃত কপাল আরেকটু কুঞ্চিত হয়। ফোকলা দাঁতে হেসে বলে, পা ভাঙছে তো কি হয়েছে?
আদর্শ রক্তপাত রাখার কথা না। এত আদর্শ আগেও শিক্ষা কাঠ হলি কেমনে? শশী এগিয়ে এসে বৃদ্ধার পাশে বসে ফিসফিসিয়ে বলে, কেন আদর্শ আগে মোটা হওয়ানোর কথা ছিল বুড়ি? আলবাত ছিল। নতুন নতুন জামাইয়ের ঘরে গেলে সব মাতাইয়া সব মায়াই গায়ে গতরে বাড়ে, সৌন্দর্য ফুটে ওঠে বলা চলে, উপচে পড়ে। অথচ তুই আরো কাইলা হইছোস। বৃদ্ধাও শশীর মতো ফিসফিসিয়ে বলে। শশী একটু ভাবুক হয়, পরপর লজ্জাও পায় একটুখানি। বুড়ি তুমি দেখি আমার চিন্তায় ফালাইলা। বলে শশী উঠে যায়, নিজ ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। পরনের লং শার্টের পকেট থেকে ফোনটা বের করে কল লাগায় শেষ সাহেব নামে সেভ করা নম্বরটায়। রিসিভ হওয়ার সাথে সাথে ভেসে আসে সে মাদকতায় আচ্ছন্ন কণ্ঠস্বর। অবশেষে চাঁদের এই অধমের কথাটা স্মরণ হলো, অথচ আমি অধম তার বিদেহে পড়ি ক্ষণে ক্ষণে। শশী বউ, জলদি ফিরে আসো না। শশী ঠোঁট চেপে হাসে, বিছানায় ধপাস করে গা ছেড়ে হতাশা মিশ্রিত কণ্ঠে বলে, শের, আই মিসড ইউ। কণিকা বেগমের সংসার জীবন খুব একটা সহজ যায়নি। শাশুড়ি কুলসুম বেগম তো চোখের দেখাও দেখতে পারতেন না, ননদ তো তারও এক ধাপ উপরে। শ্বশুর শেরতাজালির করা জেদের কাছে মা মেনত হয়। কণিকাকে বাড়ির বউ হিসেবে মানা ছাড়া আর কোনো উপায় না থাকায় তারা মেনে নেয়। তবে মনের ভিতর চাপা ক্ষোভ জমা থাকে। সাংসারিক টুকটাক সব ক্ষেত্রে ইনিয়ে বিনিয়ে ছোট করতে থাকে। হেয়মূলক কথাবার্তা, কটূক্তি, বংশ পরম্পরা নিয়ে খোঁচা মেরে কথা বলা কণিকা বেগম মুখ বুঝে সহ্য করবেন না। তার মা তো বলেই দিল মাটি কামড়ে পড়ে থাকতেই তো সহ্য শক্তির পরীক্ষা দেয়। যখন সহ্য সীমা ছাড়িয়ে যায় ওয়াশরুমে দরজা আটকিয়ে কাঁদে। তবে এসবের মাঝে স্বামী নামক লোকটা তার সঙ্গে ছিল। তার সব অভিমান অভিযোগ মনোযোগ সহকারে শুনত, তার মনোবল বাড়িয়ে দিত, তাকে এই ভদ্র সমাজে চলার পথ দেখিয়ে দিত, কিভাবে কথা বলতে হবে, চলতে হবে সব। আঞ্চলিক ভাষা বাদ দিয়ে শুদ্ধ ভাষায় রপ্ত করিয়েছে, তাকে সর্বদাই সঙ্গ দিত। তবে সেই সঙ্গ ঘর অবধি সীমাবদ্ধ। মা বোনের সামনে মুখ ফুটে তেমন কিছু বলতে পারত না। কালক্রমে বললেও শাশুড়ি কেঁদে কেঁদে গঙ্গা যমুনার জল বানিয়ে ফেলতেন। ছেলে এতেই গলে যেত। পরবর্তী অংশটা আরো ভয়াবহ। মুর্তাজের অনুপস্থিতিতে কণিকার উপর আরো চওড়া হতেন। মুখের যা তা বিশ্রী ভাষা, বাবা মাকে নিয়ে কটূক্তি। একবার তো সীমা অতিক্রম করে কুলসুম বেগম চোপা করে বলে, জন্মে ঠিক নাই, কানাকার পাপের বোঝা, নইলে ওই ডোবায় হুড়পড়ি জন্মে। কণিকার ধৈর্যের সকল বাঁধ ভেঙে চুরমার হয়ে গেল সেই ক্ষণে। সে মাংস রান্না করছিল রান্নাঘরে, মাংসের কড়াই ছুঁড়ে ফেলে ফ্লোরে। চোখ জোড়া যেন তার জ্বলন্ত বন্যি শিখা, রাগে রাঙা মুখশ্রী কম্পমান। কুলসুম বেগম ছুটে আসেন রান্নাঘরে। কণিকার রৌদ্রমুখী রূপ দেখে একটু বিচলিত হলেও নিজ শাশুড়ি সত্তাকে ফিরিয়ে আনেন। ফ্লোরে মাংস গড়াগড়ি খাচ্ছে, ফ্লোরে ঝোলের যাতা অবস্থা। তিনি রাগে ক্ষোভে চিল্লিয়ে বলেন, ফকিনির বাচ্চা, কি করছিস এইডা? বলি টাকা কি তোর বাপের গাছে ফলে নাকি? তোর ফকির বাপ মাসে মাসে আমার পোলার হাতে দিয়া যায়। কণিকা চোয়াল শক্ত করে রক্তিম চোখে চায়। প্রতিবারের মতো আখি যুগল জলে ভরা, তবে গড়িয়ে পড়তে দেয় না। দুর্বলতা দেখিয়ে দেখি আজ এই হাল। সবাই তাকে কুকুর ছাড়া কিছুই ভাবে না। সে গলা ফাটিয়ে চিৎকার করে বলে, আমার বাপজন গরিব হইলেও তোদের মতো ছোট লোক না। আরে আল্লাহ দুইটা পয়সা দিছে বইলা নিজে করে রাজরানী ভাবিস? অহংকারে পা মাটিতে পড়ে না। কুলসুম বেগম হকচকিয়ে যায় ক্ষণিক। বোবার মুখে বুলি, তার সাথে তুই তোকারি। তিনিও গলা চড়িয়ে বলেন, ও মা, ময়না পাখি কথা কয়? তোর সাহসের ধার দেই, তুই আমার সাথে তুই তোকারি করিস, ছোট লোক বলিস, বেজন্মা কোথাকার। মুখ সামলিয়া কথা কইবে বুড়ি, আমার সাহস তোরে দেখাই নাই। আঙুল না বাঁকাইয়া সোজা কইরা দিমু। কারে বেজন্মা কস? তুই দেখাইছিলি নাকি? কুলসুম বেগম বিস্ফোরিত নজরে তাকিয়ে থাকে। কথার কি ধার! তিনি ভুলেও আশা করেনি এই বোবা বউ এতটা তেজের সাথে কথা বলবে। জবাব দেওয়ার জন্য জিহবা লক লক করলেও গলা দিয়ে কথা বেরোয় না। কণিকা ফোঁস করছে, তার রাগী চাহনি যেন কুলসুম বেগমকে সাপছে। এরই মধ্যে বউ শাশুড়ির হট্টগোলে পারভিন ও মমতাজ উপস্থিত হয়। রান্নাঘরে মাংসের কড়াই পড়ে আছে। মমতাজ বেগম মাকে প্রশ্ন করে, মা, এসব কে করলো আর কি হয়েছে? কুলসুম বেগম যেন সাহারা পেল, আহাজারি করে বলে, কে আবার? এই ফকিন্নির বাচ্চা আমারে নাকি ছোট লোক, আমারে বুড়ি কয়, তুই তোকারি কয়, আমারে নাকি সোজা করব। কণিকা বেগমও চুপ থাকে না। সে তেজস্বী গলায় বলে, হ, আর তুই মুখে কুলু পেটে বসেছিলি। দেখলি মমতাজ, দেখছো বড় বউ কথা কি সিরি? তোমরা কিন্তু সাক্ষী। মুরব্বী আসুক, তার কাছে কই আদরের বৌমার কীর্তিকলাপ।
কুলসুম বেগম মেয়ে ও আরেক ছেলে বউকে দেখিয়ে সাধু সাজলো। এবার আসবে মজা, ভালোই হয়েছে। বোবার সাথে ঝগড়ায় না পারলেও বাকপটুর সাথে সবই সাজে। মমতাজ পারভিন বিস্ময় নিয়ে তাকায় কণিকার দিকে। মমতাজ গর্জে উঠবে, কুলসুম বেগম ইশারায় থামিয়ে দেয়। পারভিন বিস্ময় প্রকাশ করে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।